সম্মানিত সুধী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আজকের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও বিতর্ক প্রতিযোগিতা এটিএন বাংলার পরিচালক জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমি এখন মাননীয় মডারেটরকে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যাক শিক্ষা কর্মসূচি আয়োজিত আজকের শিক্ষার্থী বনাম শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতা। যে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় অতিরিক্ত জনসংখ্যা। বিষয়ের পক্ষে বলবে রুদ্রবয়রা বালিকা উচ্চ বিদ্যালয় জামালপুর এবং বিপক্ষে বলবে মহলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ি। বিতর্ক প্রতিযোগিতা শুরুর পূর্বে এর নিয়মগুলো সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 4 মিনিটে সতর্ক সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। এছাড়া যুক্তি খণ্ডনের জন্য প্রতি দল থেকে দলনেতা আরও 2 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। আমরা শুরু করছি আমাদের প্রতিযোগিতা। শুরুতেই আমি পক্ষদল রুদ্রবয়রা বালিকা উচ্চ বিদ্যালয় জামালপুরের প্রথম বক্তা নুসরাত জাহান নিতুকে তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন, আমাদের আজকের বিতর্কের বিষয়টিকে বিশ্লেষণ করলে আমরা এর 3টি দিক দেখতে পাই: বাংলাদেশের উন্নয়ন, প্রধান অন্তরায় এবং অতিরিক্ত জনসংখ্যা। আজকের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে আমরা বলতে পারি উন্নয়ন হচ্ছে এমন একটি চলমান প্রক্রিয়া যা সমাজের অসামঞ্জস্যতাকে দূর করে দক্ষ জনগোষ্ঠীকে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণ অংশগ্রহণের মাধ্যমে তাদের আর্থসামাজিক ও মানবিক উন্নয়নের নিশ্চয়তা বিধান করে। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে এদেশে নানা ধরনের সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে, যেমন গণদারিদ্র্য, খাদ্য ঘাটতি, কৃষি জমি হ্রাস, বেকার সমস্যা, নির্ভরশীলতার হার বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, অতিরিক্ত আবাসভূমি ইত্যাদি। উল্লিখিত সবগুলো অনুষঙ্গই আমাদের জাতীয় উন্নতিকে চরমভাবে বাধাগ্রস্ত করছে, আর যার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। মাননীয় মডারেটর, জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে এদেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধন একটি দুরূহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যানে দেখা যায় প্রতি 11,000 মানুষের জন্য রয়েছে মাত্র একজন করে ডাক্তার। কিন্তু লক্ষ্য করুন প্রতিপক্ষ, বাংলাদেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই হিসাবে প্রতি বছর নতুন স্কুলগামী শিশুদের জন্য 7,000 বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন। কিন্তু প্রতিপক্ষ, আমাদের আছে কি সেই ভূমি, আমাদের আছে কি সেই মূলধন যা দিয়ে আমরা এতগুলো প্রতিষ্ঠান স্থাপন করব? যদি সম্ভব হয় প্রতিপক্ষ, একটি মাত্র কারণ হলো দেখে যাবেন জনসংখ্যা নিয়ন্ত্রণ ছাড়া কিভাবে আপনি একটি সুশিক্ষিত জাতি গঠন করবেন। জনসংখ্যার ঊর্ধ্বগতি আমাদের খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত জরিপ অনুযায়ী দেশে অক্ষরজ্ঞান সম্পন্ন মানুষের হার 56.7%। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় 5.6% এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পাশের সংখ্যা যথাক্রমে 3.8 ও 2.3%। যেখানে মাত্র 2.3% ডিগ্রি পাস করার সত্ত্বেও বাংলাদেশ বেকার সমস্যায় জর্জরিত, সেখানে আপনারা কি করে বলতে চান বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় অতিরিক্ত জনসংখ্যা নয়? তা আমার বোধগম্য নয়। অধিক জনসংখ্যার চাপে দারিদ্র্য ও অপুষ্টির পাশাপাশি খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংকট দেখা দিচ্ছে এবং দারিদ্র্য সহ এসব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। তাই প্রতিপক্ষ আর তর্ক বিতর্ক নয়, আসুন আমরা জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী, সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলি। তাহলেই কেবল সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে এবং 2021 সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন অর্থবহ হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই প্রতিযোগিতার বিপক্ষ দল মহলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা পূজারী চাকমাকে তার বক্তব্য প্রদান করার জন্য। আজকের এই বিতর্কে মাননীয় মডারেটর, উপস্থিত বিচারক মণ্ডলী, সম্মানিত সুধী ও প্রতিপক্ষের বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় অতিরিক্ত জনসংখ্যা। আমরা স্বীকার করি অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের উন্নয়নে একটি অন্তরায় মাত্র, কখনোই প্রধান অন্তরায় নয়। তবে হ্যাঁ, আপনাদের যা মোতাবেক কোনো একটি বিষয়কে উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করতে হলে তার নিঃসন্দেহে যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতার অভাব। কেননা উন্নয়নের পথে যেসব অন্তরায়গুলো বিদ্যমান তা হলো যোগ্য নেতৃত্ব। একটি দেশের উন্নয়ন তখনই অবশ্যই হবে যখন জবাবদিহিতা থাকবে। যদি কোনো দেশে খুন, ধর্ষণ, রাহাজানি বৃদ্ধি পায়, অনিশ্চিত হয় ন্যায্য বিচার পাওয়া কিংবা প্রতিরোধ করা, সে দেশ আর যাই হোক উন্নয়নের মুখ দেখতে পারে
না। সুতরাং আমরা বলতে পারি একটি দেশের উন্নয়নের জন্য সুশাসন ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই। কিন্তু লক্ষ্য করুন প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, যোগ্য নেতৃত্ব দিয়ে জনসংখ্যার সমস্যাকে দূর করে জনসম্পদে পরিণত করা যায়। কেননা যোগ্য নেতা জনসংখ্যা নিয়ন্ত্রণে যে উদ্যোগ নিয়ে থাকে, জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর উদ্যোগ গ্রহণ, পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রসারের ব্যবস্থা গ্রহণ, বর্তমানে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণ। তাই আসুন বন্ধুরা, সত্য পথে অগ্রসর হই এবং অতিরিক্ত জনসংখ্যা নয় বরং যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতার অভাবই বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায়, এই সত্যতাকে মেনে নিই। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আহ্বান করছি প্রতিযোগিতার পক্ষ দল রুদ্রবয়রা বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা ফাতেমা খাতুনকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় মডারেটর, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 16 কোটির ঊর্ধ্বে। জনসংখ্যার একটি পরিসংখ্যানে দেখা যায় 0 থেকে 15 বছরের মধ্যে 22 শিশু নির্ভরশীল, 60 বছরের ঊর্ধ্বে 8 2 কোটি নারী দৈহিকভাবে অসুস্থ যারা কোনো কাজেরই নয়, এছাড়াও 40 লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এই অবস্থায় উপার্জনক্ষম লোকের সংখ্যা দাঁড়ায় মাত্র 2 কোটি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রতিপক্ষ? আমরা দেখতে পাচ্ছি 2 কোটি লোকের উপার্জনের উপর 14 কোটি মানুষ নির্ভরশীল। আর এই 14 কোটি নির্ভরশীল জনসংখ্যা নিয়ে বাংলাদেশের উন্নয়ন, সেটা কিভাবে সম্ভব প্রতিপক্ষ? মাননীয় মডারেটর, ভুলে গেলে চলবে না, এটি আমাদের বাংলাদেশ, যেখানে নুন আনতে পান্তা ফুরায়, যে কোনো উন্নয়ন পরিকল্পনা গৃহীত হলে সরকার পরিবর্তনের সাথে সাথে বন্ধ হয়ে যায়, যেখানে পরবর্তী সহিংসতার বড় অভাব, হরতাল এবং আলটিমেটাম দিয়ে কখনো কখনো অচল করে দেওয়া হয় পুরো রাষ্ট্রযন্ত্রকে। ঠিক এই যখন পরিস্থিতি, সেখানে এই বিশাল জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে পরিণত করে স্বপ্ন দেখছেন প্রতিপক্ষ? এক সময় আমাদের দেশে স্লোগান ছিল ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, কিন্তু বর্তমানে সময়ের দাবিতে স্লোগান পরিবর্তন করে বলা হচ্ছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই ভালো হয়। প্রতিপক্ষ, সেদিন আর বেশি দূরে নয় যেদিন নীতি নির্ধারকগণ স্লোগান হিসাবে আমাদের সামনে উপস্থিত করবেন 1টি সন্তানের অধিক নয়, না হলেই ভালো হয়। মাননীয় মডারেটর, কৃষি, শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, এমনকি পঞ্চবার্ষিক পরিকল্পনা সহ যত পরিকল্পনা আমরা গ্রহণ করেছি তার একটিকে আলোর মুখ দেখেনি। কারণ আমাদের শুরুটা যত ঢাক ঢোল পিটিয়ে করা হয়, শেষটা তত সুন্দর ও সফল হয় না। আর এটাই হচ্ছে আমাদের বড় সীমাবদ্ধতা। তাই আসুন জনসংখ্যা নিয়ন্ত্রণে সুপরিকল্পিত পরিকল্পনা প্রণয়ন করি এবং তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবারে আহ্বান করছি বিপক্ষ দল মহলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ি থেকে আগত বক্তা উমেচিং মারমাকে তার বক্তব্য প্রদান করার জন্য। অতিরিক্ত জনসংখ্যা যদি উন্নয়নের প্রধান অন্তরায় হতো, তবে 1971 হতে 2011 পর্যন্ত বাংলাদেশ নামক এই রাষ্ট্রটির মাথাপিছু আয়ের পরিমাণ 818 মিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি পেত না। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে পৌঁছত না। যারা তলাবিহীন ছুরির দেশ বলে এদেশকে অপবাদ দিয়েছিল, তারাই আজ বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ বলছে। অতিরিক্ত জনসংখ্যা যদি উন্নয়নের প্রধান অন্তরায় হতো, তবে 2021 সালের মধ্যে প্রযুক্তির উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল রাষ্ট্রে পরিণত হবে এই সম্ভাবনা দেখা দিত না। যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা এবং দূরদর্শিতার অভাবে আমরা উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি, যেমনটি পেরেছে উন্নয়নের রূপকার মাহাথির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়া, মাও সেতুং এর নির্দেশিত পথে আজকের গণচীন। কিন্তু আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করি, তাহলে দেখব স্বাধীনতার 40 বছরের মধ্যে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বিক্ষত করেছে স্বৈরশাসক ব্যবস্থা, গণতন্ত্রকে পদদলিত করেছে সামরিক শাসকবৃন্দ ও বিভিন্ন সময়ে ক্ষমতালোভী অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যা জন্ম দিয়েছে দুর্নীতি, বিনষ্ট করেছে প্রশাসনিক শৃঙ্খলা, বাধাগ্রস্ত করেছে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন। লক্ষ্য করুন প্রিয় প্রতিপক্ষ, এই বেকারত্ব বাড়ানো হচ্ছে কিসের মাধ্যমে? একমাত্র যোগ্য নেতৃত্বের কারণে। আবার আপনারা প্রশাসনের জবাবদিহিতা না করে, দুদকের 40,000 মামলা নিষ্পত্তি না করে, কিংবা দুর্নীতিকে বুকে লালন করে, ধারণ করে ও সর্বোপরি পালন করে উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে অতিরিক্ত জনসংখ্যাকে দায়ী করছেন। আপনারা এডিপির 40% বাস্তবায়নে ব্যর্থ হয়ে কিংবা পঞ্চবার্ষিকী পরিকল্পনার 30% অর্থ ভুল পথে ব্যয় করে দারিদ্র্যের জন্য এদেশের জনসংখ্যাকে উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে দায়ী করছেন। কোন যুক্তিতে? মাননীয় মডারেটর, আমি এবং আমার দল এদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে বলছি, বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় অতিরিক্ত জনসংখ্যা নয়, বরং যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা এবং দূরদর্শিতার অভাব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আহ্বান করছি প্রতিযোগিতার পক্ষ দল রুদ্রবয়রা বালিকা উচ্চ বিদ্যালয় জামালপুর থেকে আগত দলের দলনেতা শায়লা ইসলামকে তার বক্তব্য প্রদান করার জন্য।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মানবজাতি যখন সভ্যতার চরম শিখরে, ঠিক তখনই পরিবেশ আমাদেরকে ঠেলে দিচ্ছে মহাবিপর্যয়ের দিকে। আর এর সাথে মানুষ সংহতি রাখতে সক্ষম হচ্ছে না। ফলে কি ঘটছে? পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। আর জনসংখ্যা বিস্ফোরণ এই ভারসাম্য হারানোর একমাত্র অনুষঙ্গ। সমসাময়িক চাহিদা তাগিদে অপরিকল্পিতভাবে কলকারখানা স্থাপন করছে। এছাড়াও যানবাহনের কালো ধোঁয়া, ত্রুটিপূর্ণ বায়ু নিষ্কাশন, কীটনাশকের ব্যবহার, রাসায়নিক তেজস্ক্রিয়তা, বনাঞ্চল ধ্বংস করা ইত্যাদি কারণে পরিবেশের ভারসাম্যের উপর চরম আঘাত হানছে। তথ্য অনুযায়ী বর্তমান দেশের জনসংখ্যা 16 কোটির উপরে। বর্তমান সরকারের ভিশন 2021 অনুসরণ করলে 2020 সালে জনসংখ্যা দাঁড়াবে 18.5 কোটির উপরে। প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যা বাস করবে বর্তমানের 993 জনের স্থলে 1289 জন। এতে স্পষ্টত প্রমাণিত হয় আমরা এগিয়ে যাচ্ছি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আর এই জায়গায় দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ বাংলাদেশের উন্নয়নের অন্যতম অন্তরায় হিসেবে কে চিহ্নিত করবেন তা আমাদের বোধগম্য নয়। যে দেশে 33% লোক নিরক্ষর, 40% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করছে, 35% শিশু যেখানে পুষ্টিহীনতায় ভুগছে, সেখানে আপনারা এত সব লোককে সম্পদে পরিণত করবেন কিভাবে? সে সম্পদ কোথায় দেশে? দয়া করে বলে যাবেন। জনসংখ্যার ঊর্ধ্বগতির ফলে একদিকে যেমন অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং অন্যদিকে সীমিত সম্পদ। আর পরিবেশ তা সইতে পারছে না বলেই পাহাড় ধসে সিডোর আইলা জলোচ্ছ্বাস হয়ে কখনো কখনো লক্ষাধিক মানুষ প্রাণ হারাচ্ছে এবং প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে অর্থনৈতিক চাকা এবং বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন। কিন্তু কেন প্রতিপক্ষ? দয়া করে বলবেন কি প্রতিপক্ষ? সভ্যতার যুগে আইলার পর খুলনার বাদে হাজারো গৃহহারা খাদ্যবঞ্চিত মানুষ কেন ক্ষুধায় ডুকরে কাঁদে? কেন আজও কাঁদে কুড়িগ্রামের রৌমারি ফলঙ্গমারির মানুষ? সময় এসেছে নতুন করে ভাববার। আবেগের বশীভূত না হয়ে চীন, জাপান, কোরিয়া যেখানে প্রথম থেকে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে উন্নয়নের পথে গেছে, আমাদেরকে এগোতে হবে দ্রুত সে পথে। জাতীয় জনসংখ্যা নীতি ও স্বাস্থ্যনীতির মধ্যে সমন্বয় সাধন করে স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব, নবজাতক শিশুর যথাযথ যত্ন ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়ে জনসংখ্যার ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলেই কেবল দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আহ্বান করছি প্রতিযোগিতার বিপক্ষ দল মহলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ি থেকে আগত দলের দলনেতা চেন চেন নুকে তার বক্তব্য প্রদান করার জন্য। প্রতিপক্ষের বক্তাদের বক্তব্য শুনে কবিগুরুর মনোকবিতাটি বারবার মনে পড়ছে, যাহা আজই বলি বৃথা মনে হয়, মনে বলে মাথা নাড়ি এ নয় এ নয়। প্রতিপক্ষ বন্ধুরা যা বলছে তা শুনে আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে তারা নিজেরাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। আপনাদের কথা প্রসঙ্গে বলছি, আপনারা অপুষ্টির জন্য প্রধানত দায়ী করেছেন অতিরিক্ত জনসংখ্যাকে, কিন্তু দায়ী হচ্ছে পুষ্টি জ্ঞানের অভাব। এডিপি যেখানে 17% বাস্তবায়নে সরকার সক্ষম হয় না, সেখানে কিভাবে আপনারা আশা করেন এই সমস্যা থাকবে না? এসবের জন্য প্রধান দায়ী অতিরিক্ত জনসংখ্যা নয়, বরং নেতৃত্বের ব্যর্থতা। আপনারা যে কর্মসংস্থানের জন্য অতিরিক্ত জনসংখ্যাকে দায়ী করছেন সেই প্রসঙ্গে বলছি। বিগত সময়ে আমরা দেখেছি বাংলাদেশের বৃহত্তম কাগজ কল নর্থ বেঙ্গল পেপার মিল, এশিয়া মহাদেশের বৃহত্তম পাটকল আদমজি জুট মিল সহ এরকম আরও অনেক কলকারখানা বন্ধ করে কৃত্রিম সংকট তৈরি করেছেন। উপযুক্ত পরিকল্পনার অভাবে শিল্পগুলো টিকিয়ে রাখার বদলে অর্থনৈতিক উন্নতি ব্যাহত করা হয়েছে, দক্ষ জনশক্তিকে করা হয়েছে কর্মহীন, সৃষ্টি হয়েছে সামাজিক অস্থিরতা। এর জন্য দায়ী কাকে করবেন? আমাদের দেশের জনসংখ্যাকে, নাকি যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা ও দূরদর্শিতার অভাবকে? জনসংখ্যা যদি কোনো দেশের প্রধান অন্তরায় হতো তাহলে এত বিপুল জনগোষ্ঠী নিয়ে চীন, ভারত, যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতি ও অর্থনীতির সুপার পাওয়ার হিসেবে পরিচিতি পেত না। দেশগুলোর যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতার কারণেই তা সম্ভব হয়েছে। সুতরাং জনসংখ্যা কম থাকলেই যে উন্নয়ন হবে, দুর্ভিক্ষের মতো ভয়াল গ্রাসের সৃষ্টি হবে না, তার কোনো নিশ্চয়তাই নেই। প্রিয় প্রতিপক্ষ, বাংলাদেশের অর্থনীতির দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো এই অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখছে বাংলাদেশের কৃষি, তৈরি পোশাক ও রেমিডেন্স। তথ্যসূত্র দৈনিক নয়া দিগন্ত 15 জুনের সম্পাদকীয় কলাম। এবং এই তিনটি ক্ষেত্রের সঙ্গে জনসংখ্যা ওতপ্রোতভাবে জড়িত, যেখানে অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের উন্নয়নের প্রতিবন্ধকতা নয়, বরং সহায়ক। তাই আমাদের দল থেকে বলা হচ্ছে বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় যোগ্য নেতৃত্বের অভাব এবং কখনোই জনসংখ্যা নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। অতিরিক্ত জনসংখ্যা নাকি যোগ্য নেতৃত্ব, কোনটির অভাবের জন্য বাংলাদেশের উন্নয়নের বাধা সৃষ্টি হচ্ছে, সেই বিষয় নিয়ে দুটি দল তাদের প্রতিযোগিতায় স্ব অবস্থানে তাদের যুক্তি, তর্ক, তথ্য, ফাইন্ডিংস, ফ্যাক্ট, ল পয়েন্ট সব কিছু তারা এখানে উপস্থাপন করেছে। তবে আবারও শুনে নেই আমাদের আজকের এই প্রতিযোগিতার দু দলের দলনেতার কাছ থেকে যুক্তি খণ্ডন পর্বে তাদের বক্তব্য। আহ্বান করছি পক্ষ দল রুদ্র বয়রা বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতাকে যুক্তি খণ্ডন পর্বে পুনরায় 2 মিনিট তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ
ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে যুক্তি খণ্ডন পর্বে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষের বন্ধুরা যোগ্য নেতৃত্বের কথা বলে গেলেন, কিন্তু প্রতিপক্ষ আজকে কেন আমাদের দেশে যোগ্য নেতৃত্বের অভাব? কেন আপনাকে এই বিতর্কের মঞ্চে এসে বলতে হচ্ছে আমাদের দেশে যোগ্য নেতৃত্ব নেই? হুসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরেও কেন আমরা একজন যোগ্য নেতৃত্বকে পেলাম না? এর প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। আমরা যদি এই লাগামহীন অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারতাম, যদি তাদেরকে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারতাম, যদি তাদেরকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারতাম, তাহলে যোগ্য নেতৃত্ব আপনা আপনি সৃষ্টি হতো। এর জন্য আর আপনাদেরকে এই বিতর্কের মঞ্চে এসে চিৎকার চেঁচামেচি করতে হতো না। এছাড়াও আমার প্রতিপক্ষের দলনেতা চীন ও জাপানের কথা বলে গেলেন, কিন্তু প্রতিপক্ষ চীন ও জাপানের আয়তন কত এবং তাদের জনসংখ্যা কত? অপরদিকে আমাদের বাংলাদেশের আয়তন কত এবং বাংলাদেশের জনসংখ্যা কত? এছাড়াও চীন জাপান তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে উন্নত, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু ক্ষুদ্র ভূখণ্ডের আমাদের এই বাংলাদেশে নেই সেই তথ্য প্রযুক্তি, নেই সেই তথ্য। কাজে চীনের সাথে আমাদের যদি তাল মিলিয়ে চলতে হয়, তাহলে আমাদেরকে সেই আলাদিনের জাদুর প্রতি হাতে পেতে হবে, নচেত এর উন্নয়ন কখনোই সম্ভব নয়। এছাড়াও আমার প্রতিপক্ষের বন্ধুরা অতিরিক্ত জনসংখ্যা এবং জনসংখ্যার ঊর্ধ্বগতিকে সমস্যা না ভেবে একে জনসম্পদে পরিণত করার কথা বলে গেলেন, কিন্তু লক্ষ্য করেন প্রতিপক্ষ ক্ষুদ্র ভূখণ্ডের এই বাংলাদেশে যে হারে জনসংখ্যা বাড়ছে, সে হারে আমরা কি প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষা ব্যবস্থা বাড়তে পারছি না। এমনকি পারছি না বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদ তৈরি করতে। আমরা কেন পারছি না? তার অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। জনসংখ্যার নিয়ন্ত্রণ করা না গেলে কখনোই জাতির উন্নতি সম্ভব নয়। বিশ্ববাসী সাক্ষী, 1971 সালে 7.5 কোটি মানুষের এই দেশকে আমরা 30 লক্ষ শহীদের এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন করেছিলাম, কিন্তু প্রতিপক্ষ আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম সত্যিকারভাবে স্বাধীন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি সত্যিকারের সোনার বাংলা করতে, কিন্তু স্বাধীনতার 40 বছর অতিক্রান্ত হলেও আমরা কি তা পেরেছি? অতএব প্রতিপক্ষ, এই যখন অবস্থা, তখন আমি আপনাদের কাছে এই জায়গায় দাঁড়িয়ে একটি শেষ প্রশ্ন রেখে দিতে চাই। শুধুমাত্র জ্যামিতিক হারে বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যার এই ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ না করে এমন কোনো সহায়ক শক্তির কথা বলে যাবেন যার দ্বারা বাংলাদেশকে স্বনির্ভর স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে উপস্থাপন করা যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। প্রতিযোগিতার সর্বশেষে বিপক্ষ দল দলনেতাকে তার আহ্বান করছি 2 মিনিট যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আরেকবার বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের কথার পরিপ্রেক্ষিতে বলছি, আমরা ভালো করে জানি আজকের প্রেক্ষাপট বাংলাদেশ নয়, কিন্তু আপনাদের জানাতে চাই প্রায় সমান অর্থনৈতিক অবস্থান থেকে অন্যান্য দেশগুলো উন্নত অবস্থা করেছে, এবং অবশ্যই যোগ্য নেতৃত্বের কারণে। ভালো কিছু থেকে যদি আপনারা শিক্ষা নিতে না চান, তবে তাতে আমাদের কিছু করার নেই। আপনারা সকলেই বলেছেন বেকারত্বের কথা। বেকারত্বের সমস্যা বাড়ছে বলে প্রতিপক্ষ বন্ধুরা অতিরিক্ত জনসংখ্যায় দায়ী করছেন শুধু, কিন্তু আমরা পত্রিকা খুললেই দেখতে পাই বিভিন্ন খাতে প্রচুর জনবলের ঘাটতি রয়েছে। তথ্যমতে পরিবার পরিকল্পনা প্রায় 39,000 জনবলের প্রয়োজন। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক 2 ফেব্রুয়ারি 2011। কিন্তু এই অতিরিক্ত জনসংখ্যার দেশেও কর্মসংস্থানের জায়গা থাকা সত্ত্বেও আমরা চাকরি দেই না। প্রথম বক্তার কথা পরিপ্রেক্ষিতে বলছি, আমাদের দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার সক্ষমতা আছে। বাংলার উর্বর মাটিতে বিজ্ঞানসম্মত আধুনিক চাষাবাদ কাজে লাগিয়ে এটা সম্ভব, কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য পদক্ষেপ নিতে হবে কিন্তু সেই নেতাকেই। দ্বিতীয় বক্তার কথা পরিপ্রেক্ষিতে বলছি, অতিরিক্ত জনসংখ্যা যদি সমস্যা হয়, তবে আমরা সেই অতিরিক্ত জনসংখ্যাকে পারি না মেরে ফেলতে, অথবা পারি না অন্য দেশে স্থানান্তরিত করতে। কেননা আমার দেশের মাটি, আমার দেশের পতাকা, আমার দেশের জনগণ আমাদের একান্ত বুকের ধন। বরং আমরা পারি এই বিশাল জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে। প্রথম বক্তার কথার পরিপ্রেক্ষিতে বলছি, আপনারা শিক্ষামতে ব্যয়ের কথা বলছেন, আপনারা শিক্ষাখাতে ব্যয় বৃদ্ধির কথা বারবার বলে যাচ্ছেন, এবং তার জন্য নাকি বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যাই দায়ী। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বাংলাদেশ বর্তমানে মাত্র মোট বাজেটের 12.4% বরাদ্দ রয়েছে, যা আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, ভারত, মায়ানমার থেকে অনেক অনেক কম। তারপর যদি আপনারা বলেন যে আমাদের দেশে শিক্ষা খাতে ব্যয় বেশি হচ্ছে, তাহলে বলবো সেই গ্রাম্য বিচারের ওই ব্যক্তির মতো অবস্থায় যে বিচার মানি তবে তাল গাছটি আমার। তাই আমাদের দল থেকে বলা হচ্ছে বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় যোগ্য নেতৃত্বের অভাব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে তার বক্তব্য প্রদান করার জন্য। আমরা দু দলের বক্তাদের বক্তব্য যখন শুনেছি, সবচাইতে বেশি স্নায়ু চাপে আছে আমাদের বিচারক বন্ধুরা। দুটি দল তাদের এক জায়গায় কিন্তু একটি পয়েন্টে তারা ঐক্যমত পোষণ করেছে, সেটি হচ্ছে তারা বাংলাদেশের উন্নয়ন চায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমাদের ফলাফলের জন্য অপেক্ষা করে ব্র্যাক শিক্ষা কর্মসূচি আয়োজিত আমাদের শিক্ষার্থী বনাম শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতার
এখানেই সমাপ্ত ঘোষণা করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ফলাফলে ফিরে আসব। সবাইকে ধন্যবাদ। এত সুন্দরভাবে এরা তথ্য উপাত্ত এবং তাদের বক্তব্য রেখেছেন, এত সুন্দর বক্তৃতা তারা দিয়েছেন, তাদের যুক্তি রেখেছেন, আমি সত্যি অভিভূত হয়েছি। একটি মানুষকে সমৃদ্ধশালী করার জন্য, মানসম্পন্ন করার জন্য, গুণগত উন্নতি সাধনের জন্যে বিতর্ক হচ্ছে অন্যতম একটি পরিপক্ক অঙ্গ। আমাদের আগামী দিনের যে প্রজ্বলিত মশাল যাদের হাতে থাকবে, সেই সব শিক্ষার্থীদের আরও বেশি দক্ষ, আরও যোগ্য, আরও কার্যকর করে গড়ে তুলে আমরা একদিন সেই স্বপ্নের কাছে পৌঁছে যাব, এটাই আমাদের সবার অভিপ্রায়। আমরা আশা করব যে আমাদের মতো করে অন্যরাও এই বিতর্ক উপভোগ করেছে এবং সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকেই তার পরিসর থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলীকে। আমাদের হাতে তাদের রায় এসে পৌঁছেছে। আমাদের এই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে, এই চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায়, ব্র্যাক আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায়, শিক্ষার্থী বনাম শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় আজকের বিজয়ী দল মহলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি। ধন্যবাদ জানাই বিজয়ী দল মহলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি বিতার্কিকদেরকে। সেই সাথে অভিনন্দন জানাই রুদ্রবড়া বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুরের বিতার্কিকদের অত্যন্ত চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে বিপক্ষ দলের দলনেতা চেন চেন নু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ব্র্যাক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো ব্র্যাক বিতর্ক প্রতিযোগিতার এখানেই সমাপ্ত করছি। খোদা হাফেজ।